বন্ধুরা, রাজস্থানের জয়পুরে একজন বুথ লেভেল অফিসার প্রকাশ্যে ঘোষণা করছেন তিনি নিজের প্রাণ দিয়ে দেবেন, তবু বেআইনি নির্দেশ মানবেন না। অভিযোগের কেন্দ্রে আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া। এই মুহূর্তে বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ দেশের ভোটার তালিকা সংশোধনের নামে কিভাবে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে নির্দিষ্ট জনগোষ্ঠীর ভোটাধিকার প্রশ্নের মুখে পড়ছে, সেই ভয়াবহ ইঙ্গিত এই ঘটনা দিয়ে স্পষ্ট হয়ে উঠছে। আমি এখনই আসছি, কালেক্টরেট অফিসে দাঁড়িয়ে নিজের প্রাণ দিয়ে দেব। আপনারা চাইলে আমাকে সাসপেন্ড করান, চাকরি কেড়ে নিন, কিন্তু আর পারব না, আমাকে আর চাপ দেবেন না। এই কথাগুলো কোনো যুদ্ধক্ষেত্রের নয়, কোনো অপরাধীর পালানোর চিৎকারও নয়। এই কণ্ঠস্বর একজন সরকারি স্কুল শিক্ষকের, যিনি সরকারি নির্দেশে নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। তিনি একজন বুথ লেভেল অফিসার, নাম কীর্তি কুমার। দায়িত্ব ছিল ভোটার তালিকা যাচাই করা। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়েই তিনি এমন জায়গায় পৌঁছেছেন যেখানে জীবন মৃত্যুর প্রশ্ন এসে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এই বক্তব্য ছড়িয়ে পড়তেই প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়। প্রশ্ন উঠছে, একজন শিক্ষক, একজন সরকারি কর্মচারী, যাকে আমরা সমাজের মেরুদণ্ড বলি, তিনি ঠিক কতটা অসহায় হলে প্রকাশ্যে এই ধরনের কথা বলতে বাধ্য হন। তিনি বলছেন তার উপর চাপ দেওয়া হচ্ছে ভোটারদের নাম কাটার জন্য। শুধু নাম কাটার জন্য নয়, নির্দিষ্ট এলাকার ভোটারদের নাম কাটার জন্য, যে এলাকাগুলো মূলত মুসলিম অধিষ্ঠিত। এই মুহূর্তে রাজস্থান সেই ১২টি রাজ্যের মধ্যে একটি, যেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে। এই প্রক্রিয়ার লক্ষ্য হল ভোটার তালিকা হালনাগাদ করা। কাগজে কলমে এটি একটি নিয়মিত প্রশাসনিক কাজ, কিন্তু বাস্তবে কি ঘটছে সেই প্রশ্নই এখন সামনে এসেছে। রাজস্থানে ইতিমধ্যেই প্রথম খসড়া প্রকাশিত হয়েছে। সেই খসড়া প্রকাশের পর দেখা যাচ্ছে বিপুল সংখ্যক মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। নিয়ম অনুযায়ী এখনও সময় আছে পুনরায় আবেদন করার, কিন্তু প্রশ্নটা হল কিভাবে এই নামগুলো বাদ পড়ছে এবং কার নির্দেশে। এই প্রশ্নের মাঝেই সামনে আসে প্রায় ৩ মিনিটের একটি বক্তব্য, যেখানে কীর্তি কুমার নিজেই বলছেন তিনি জয়পুরের হাওয়ামহল বিধানসভার একজন বুথ লেভেল অফিসার। তিনি ফোনে কথা বলতে বলতে বলছেন তাকে জোর করে এমন কাজ করতে বলা হচ্ছে যা তিনি বিবেকের সঙ্গে মানতে পারছেন না। তার কণ্ঠে আতঙ্ক, ক্ষোভ আর এক ধরনের বিস্ফোরণের আগে থাকা মানসিক অবস্থা। তিনি বলছেন তার বুথে ৪৬৭ জন ভোটারকে অবৈধ বলে চিহ্নিত করা হয়েছে, অথচ তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করেছেন, সবাই বৈধ, সবাই সেখানে বসবাস করেন। এই অভিযোগ এসেছে রাজনৈতিক পক্ষ থেকে। বিশেষ করে বলা হচ্ছে এই আপত্তিগুলো এসেছে শাসক দলের এজেন্টদের তরফে। অর্থাৎ একজন সরকারি কর্মচারীর কাজকে প্রশ্নের মুখে ফেলে তাকে আবার সেই একই কাজ নতুন করে করতে বলা হচ্ছে। কেন? কারণ তার যাচাই করা তালিকা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। হাওয়ামহল বিধানসভা কেন্দ্র কোনো সাধারণ এলাকা নয়। গত নির্বাচনে এখানে জয় ও পরাজয়ের ব্যবধান ছিল হাজারেরও কম। এই এলাকা মুসলিম অধ্যুষিত, ফলে ভোটার তালিকার সামান্য পরিবর্তনও রাজনৈতিক ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। কীর্তিকুমার বলছেন তাকে এমনভাবে বলা হচ্ছে যেন পুরো একটি বস্তি মুছে দিলে নির্বাচনের ফল সহজ হয়ে যাবে। এই কথার মধ্যেই লুকিয়ে আছে ক্ষমতার নগ্ন ইঙ্গিত। এই জায়গাতেই বিষয়টি আর নিছক প্রশাসনিক থাকে না, এটি স্পষ্টভাবে রাজনৈতিক হয়ে ওঠে। কারণ একজন বুথ লেভেল অফিসারের কাজ হল নিরপেক্ষভাবে ভোটার তালিকা যাচাই করা। তিনি ফর্ম বিতরণ করবেন, সংগ্রহ করবেন, যাচাই করবেন, কাজ শেষ। কিন্তু এখানে সেই কাজ শেষ হওয়ার পরেও তাকে বলা হচ্ছে আবার যেতে, আবার যাচাই করতে, আবার সন্দেহ করতে। সন্দেহের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নির্দিষ্ট সম্প্রদায়। এই ঘটনার আরেকটি ভয়াবহ দিক আছে। এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার সময় ইতিমধ্যেই রাজস্থানে ৩ জন বুথ লেভেল অফিসার প্রাণ হারিয়েছেন। কেউ মানসিক চাপে আত্মহত্যা করেছেন, কেউ ভেঙে পড়েছেন। এই প্রেক্ষাপটে যখন আরেকজন সরকারি কর্মচারী প্রকাশ্যে আত্মহত্যার কথা বলেন, তখন সেটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের নিজস্ব নির্দেশিকা অনুযায়ী একটি নির্দিষ্ট সংখ্যার বেশি আপত্তি একদিনে বা পুরো প্রক্রিয়ায় জমা দেওয়া যায় না। কিন্তু এখানে অভিযোগ উঠছে সেই নিয়ম ভেঙে শত শত আপত্তি একসঙ্গে জমা দেওয়া হয়েছে। প্রশ্ন হল, এই নিয়ম ভঙ্গের দায় কার? কেন একজন বিএলওকে এই চাপের মুখে দাঁড় করানো হচ্ছে, অথচ যারা নিয়ম ভাঙছে তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেই? এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বিপজ্জনক বিষয়টি হল ভয়।
ভয় শুধু একজন অফিসারের নয়, ভয় পুরো ব্যবস্থার। যখন একজন শিক্ষক বলেন তিনি আর পারবেন না, তখন সেটা শুধু ব্যক্তিগত দুর্বলতা নয়, সেটা একটি সিস্টেমিক ব্যর্থতার চিহ্ন। ভোটার তালিকা কোনো সাধারণ নথি নয়, এটি নাগরিকত্বের প্রথম ধাপ। এই তালিকা থেকেই ঠিক হয় কে ভোট দেবেন, কে দেবেন না। এই তালিকার উপর যদি রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়, তাহলে গণতন্ত্রের ভিত্তিটাই নড়ে যায়। এই ঘটনায় বিরোধী রাজনৈতিক শিবির অভিযোগ তুলেছে যে একটি সুপরিকল্পিত কৌশলের মাধ্যমে নির্দিষ্ট ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। অভিযোগ আছে ফর্ম জমা দেওয়ার আগেই ডেটা পূরণ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ যাচাইয়ের আগেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদি এই অভিযোগ সত্যি হয়, তাহলে তা শুধু প্রশাসনিক অনিয়ম নয়, এটি সরাসরি গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা। কীর্তিকুমারের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, তিনি কোনো রাজনৈতিক কর্মী নন, তিনি কোনো আন্দোলনকারী নন, তিনি একজন শিক্ষক। তার প্রশিক্ষণ ছাত্রদের ভাষা শেখানোর জন্য, ভোটার তালিকা নিয়ে লড়াই করার জন্য নয়। কিন্তু আজ তিনি সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে তাকে নিজের জীবনের বিনিময়ে সত্য বলার হুমকি দিতে হচ্ছে। এই ঘটনা আমাদের আরেকটি প্রশ্নের সামনে দাঁড় করায়। যদি একজন সরকারি কর্মচারী এতটা অসহায় হন, তাহলে সাধারণ নাগরিকের অবস্থাটা কি? যাদের নাম কাটা যাচ্ছে, তারা কি জানেন কেন তাদের নাম কাটা হলো? তারা কি জানেন কার আপত্তিতে, কোন প্রক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হলো? এসআইআর প্রক্রিয়া কাগজে কলমে স্বচ্ছ হওয়ার কথা, কিন্তু বাস্তবে যদি তার নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়, তাহলে তার পরিণতি ভয়াবহ। কারণ ভোটাধিকার শুধু একটি অধিকার নয়, এটি নাগরিক অস্তিত্বের স্বীকৃতি। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জবাবদিহি। কে এই চাপ দিচ্ছে? কোন স্তর থেকে এই নির্দেশ আসছে? কেন একজন সরকারি কর্মচারীর যাচাই রাজনৈতিক আপত্তিতে বাতিল হয়ে যাচ্ছে? কেন নিয়ম ভাঙার পরেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এই প্রশ্নগুলোর উত্তর এখনও মেলেনি। কীর্তিকুমারের বক্তব্য একটি দরজা খুলে দিয়েছে। সেই দরজার ওপারে কি আছে, সেটাই এখন দেখার বিষয়। এটি কি কয়েকজন অফিসারের উপর চাপ প্রয়োগের গল্প, নাকি একটি বৃহত্তর কৌশলের অংশ? বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? ভোটার তালিকা সংশোধনের নামে কি পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে? যদি তাই হয়, তাহলে এটি কি শুধু একটি রাজ্যের সমস্যা, নাকি একটি জাতীয় প্রবণতার ইঙ্গিত? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।